নমস্কার, আজকে মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রি উপলক্ষে আমি আজকে যাব কালনার 108 শিব মন্দিরে। তো এখন আমি কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়েছি আর এখন আছি হচ্ছে বাতকুল্লা মোড়ে। সামনে বাতকুল্লা মোড়ের যে NH-12 এর যে বাইপাসটা আছে সেটা দেখা যাচ্ছে সামনে। এখান থেকে আমাকে যেতে হবে বাঁ দিকে গেলে দুর্গা মন্দির হয়ে একদম বেতুয়াটুরি বাহাদুরপুর বহরমপুরের দিকে যায়। এই বাঁ দিক দিয়ে গেলে সোজা শান্তিপুর। কৃষ্ণনগর শহর থেকে কালনা 108 শিব মন্দিরে দুরকম ভাবে যাওয়া যায়, একটা বাস এবং একটা ট্রেন। কৃষ্ণনগর থেকে 9টা 25 মিনিটে যে ট্রেনটা ছাড়ে সেই ট্রেনটা শান্তিপুরে পৌঁছায় বেলা 10টা 10-এ। সেই স্টেশন থেকে নেমে আপনি কিন্তু টোটো বা অটো যে করেই হোক সেখান থেকে চলে যাবেন হচ্ছে নৃসিংহপুর ঘাট। এই নৃসিংহপুর ঘাট এই নৃসিংহপুর ঘাট থেকে কালনা ফেরিঘাট হয়ে তারপরে আপনাকে চলে যেতে হবে 108 শিব মন্দিরে। টোটাল যে যাত্রাপথটা, সেই যাত্রাপথের ডিস্টেন্স কিন্তু হবে 27 কিলোমিটার রাস্তা। আরেকটা যে পদ্ধতি আছে যাওয়ার, সেটা হচ্ছে বাসে করে কৃষ্ণনগর থেকে বাস ছাড়ে, সেই বাস শান্তিপুর অবধি যায় এবং কিছু কিছু বাস আছে যেটা কিন্তু ঘাট পর্যন্তই যায়। ঘাট পর্যন্ত যদি বাস পেয়ে যান তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ঘাট পর্যন্ত বাস না যায় মতিগঞ্জের মোড়ে নামতে হবে এবং মতিগঞ্জের মোড়ের থেকে টোটো করে সেম ভাবে এই ঘাট পর্যন্ত আসতে হবে। তারপরে ঘাট পেরিয়ে কিন্তু 108 শিব মন্দিরে যাওয়া যায়। ঘাট পেরোনোর পরে কিন্তু শিব মন্দিরে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে একদম 1 কিলোমিটার। এখন কৃষ্ণনগর থেকে এসে কালনা ঘাটে দাঁড়িয়ে নৃসিংহদেব তলা ঘাট বলে। এইখানে অটো স্ট্যান্ড, এইখানে অটো দাঁড়িয়ে আছে, এইখানে 4 টাকা হয়তো পার্কিং, আর এইখানে সমস্ত টোটো। এই টোটোর পেছন দিকে যে বাস দাঁড়িয়ে আছে যে জায়গাটায়, তার একটু আগে থেকে নিচ দিয়ে এইখান দিয়ে নেমে গেলে, এই জায়গাটা দিয়ে নেমে গেলে হচ্ছে কালনা ফেরিঘাটে যাওয়া যায়। তো আমি এইখান দিয়ে নেমে বাইক পার করবো এখন। ওইদিকে যে নৃসিংহদেবতলা ঘাট, সেই নৃসিংহদেবতলা ঘাটটা এদিকে ছিল। আর এখন আমি গঙ্গা পার করে আসলাম হচ্ছে এই কালনার যে ঘাটটা, অম্বিকা কালনা, এটা হচ্ছে অম্বিকা কালনা। তো এইখানে এই ঘাটটা পার করলাম। এই জেটি আছে এখানে, নৌকা না, প্রপার কিন্তু জেটি আছে, কাজে ঘাট পার করতে কোনো সমস্যা নেই। আর এই নিচ দিয়ে যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানে, এই জায়গায় কিন্তু লরি টোটো, তারপরে বিভিন্ন রকম বড় 4 চাকার গাড়ি যেগুলো হয় সেগুলো পার হয়। তো আমার এইখানে ঘাট পার করতে নৌকার মধ্যে নিল 5 টাকা, আর ঘাট পার করে এইখানে এই জায়গায় একটা কাউন্টার আছে, এই কাউন্টারের ওখানে নিল 20 টাকা। মোট আমার ঘাট পার করতে লাগলো 25 টাকা। আর কেউ যদি কৃষ্ণনগর থেকে নবদ্বীপ হয়ে যদি গৌরাঙ্গ সেতু পার করে আসে তাহলে কিন্তু তার এই নৌকা পার করার যে হ্যাঙ্গামাটা, সেই হ্যাঙ্গামাটা থাকবে না। তবে নবদ্বীপ হয়ে রাস্তা কিন্তু অনেকটা, আর এইখানে অম্বিকা কালনা পার হয়ে কিন্তু রাস্তা অনেক কম পড়ে। এই ঘাটের এখান থেকে 108 শিব মন্দিরের ডিস্টেন্স কিন্তু আমার এখানে গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে হচ্ছে 1.1 কিলোমিটার। কালনা শহরের অনেক মন্দির আছে এবং সমস্ত মন্দিরের কাজগুলো কিন্তু টেরাকোটার কাজ করা, ওই জন্য কালনা শহরকে কিন্তু মন্দিরের শহরও বলা হয়। আজকে যেহেতু মহাশিবরাত্রি, মনে হয় শিব মন্দিরে প্রচন্ডই ভিড় হবে। এবার কখন খোলা থাকে আর কখন বন্ধ থাকে সেই টাইমটা একটু দেখতে হবে। শিবরাত্রি উপলক্ষে প্রচুর ভিড়। তো এরপরে শিব মন্দিরে ঢুকতে আমার মোটামুটি আরো 10-15 মিনিট সময় লাগে। তার কারণ শিবরাত্রির জন্য যে ভিড় ছিল তার জন্য অনেক কটা রাস্তা বন্ধ ছিল। তো একটা সিভিক ভলেন্টিয়ার আমাকে গাইড করে বলে দেয় যে কোন রাস্তা দিয়ে যেতে হবে। গাড়ি পার্কিং এর কিন্তু কোনো স্পেসিফিক জায়গা নেই, গাড়ি কিন্তু মন্দিরের সামনেই পার্ক করে রাখতে হয় অ্যাজ এ নর্মাল রাস্তায় রাখার মতোই। তবে কোনো অসুবিধা হয় না, আমি দেখেছিলাম কোথাও কোনো সমস্যা হয়নি। সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি মন্দিরের মধ্যে ঢুকে যখন মোবাইলে মাইক্রোফোন লাগিয়ে ভিডিও করা স্টার্ট করি, তখন মন্দির কর্তৃপক্ষ আমাকে এসে বলে যে এখানে ভিডিও করা যাবে না। তো আমি ভিডিও করতেই গেছিলাম, কিন্তু তারপরে তাদের সাথে কথা হয় এবং তারা বলে যে ভিডিও করা যাবে না বলতে যে সেলফি স্টিক বা মাইক ইউজ করে কোনো রকম কোনো ভিডিও করা যাবে না। পুরো ভিডিওটা কিন্তু শুধুমাত্র
তুমি অ্যাজ এ পার্সন হিসেবে ঘুরতে এসছো, সে ঘুরে বেড়াচ্ছ এবং তুমি তার জন্য শুধু নর্মাল ভিডিও করতে পারো, তোমার নিজের ফেস দেখানো যাবে না এবং কোনো রকম কোনো ভয়েস ওভার দেওয়া যাবে না ভিডিওতে। তো আমি বললাম যে না, ঠিক আছে তাই হোক। তো এই যে শুধুমাত্র আমি মন্দিরের ভেতরে ঘুরবো এবং ফোন দিয়ে ভিডিও করব, এর জন্য কিন্তু 25 টাকার টিকিট আছে একটা। আমি টিকিটটা দেখাচ্ছি এখানে, এইটা হচ্ছে টিকিট, এটা হচ্ছে এই 25 টাকার টিকিট। এই 25 টাকার টিকিটে লেখে আমার নাম লেখা থাকবে এবং 25 রুপিস যে আমি, এটা কিন্তু গ্রুপ অফ টেম্পল কালনা, এখানে আমি মানে কালনার যে মানে মন্দিরের যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টে কিন্তু টাকাটা যাবে। এবং এটার অথেন্টিকেশন কতটা কি জানি না, তবে কিন্তু এখানে যে স্ট্যাম্পটা মারা আছে সেখানে কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা স্ট্যাম্প মারা আছে সেখানে, এবং লেখাও আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কাজে টাকাটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকেই নেওয়া হচ্ছে, লোকাল কোনো মানে মন্দির সদস্য বা কমিটি এরকম কিছু কিন্তু কোনো জায়গা নেই। রাস্তার এক পাশে 108 শিব মন্দির এবং অন্য পাশে আছে রাজবাড়ি কমপ্লেক্স। এই রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে কিন্তু রাসমঞ্চ সহ বিভিন্ন রকম মন্দির আছে, কম বেশি অনেক মন্দির আছে, এবং যেহেতু শিবরাত্রি ওই জন্য অনেক বেশি ভিড় ছিল। আর শিবের মাথায় জল ঢালা এবং অন্যান্য যারা শুধু ঘুরতে আসছে তাদের জন্য দুটো আলাদা ব্যবস্থা ছিল, ফলে ভিড় হলেও কিন্তু মানে অসুবিধার কোনো সৃষ্টি হচ্ছিল না। রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকেই বাঁ দিকেই যেটা প্রথমে চোখে পড়বে সেটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। এই মন্দিরটি চারচালা এবং এই মন্দিরের চারিদিকে কিন্তু টেরাকোটার কাজ করা আছে, এবং মন্দিরের যে দেওয়ালটা আছে সেই দেওয়ালে কিন্তু টেরাকোটার কাজগুলো সমান্তরালভাবে সবকটা কাজ কিন্তু আঁকা, এবং যেগুলি বিভিন্ন রকম পৌরাণিক কাহিনীকে বর্ণনা করে। এই মন্দিরটি 1849 সালে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রীর দ্বারা নির্মিত হয় এবং যার ভেতরে কিন্তু আছে একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে একটি রাসমঞ্চ, এটা একটি উন্মুক্ত ছাদওয়ালা রাসমঞ্চ। রাসমঞ্চ এগোলেই দেখা যাবে যে লালজি মন্দিরের গেট, এই ছোট্ট একটা গেট, তারপরে আরেকটা গেট সাদা রঙের ভেতরে আছে। এই গেটটা কিন্তু সাদা এবং এর পাশে একটি পালকি রাখা আছে, এবং এই গেট দিয়ে যখনই ভেতরে প্রবেশ করা হবে তখন দেখা যাবে মন্দিরটি, পেছনে মন্দির এবং সামনে কিন্তু একটা উন্মুক্ত ঢাকা বারান্দা যেখানে সবাই বসে আরতি দেখত। এবং এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে, সেটা হচ্ছে রাজা তখনকার বর্ধমানের জমিদার তার মাতা একজন ভিখারির কাছ থেকে একটি শ্যামাচাঁদের মূর্তি পান, এবং সেই মূর্তিটি তিনি রাধারানীর সঙ্গে বিবাহ দিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এবং তখন থেকেই কিন্তু সেই ভিখারিকে তখন লালজি বলা হতো, ওই জন্য লালজি মন্দির কথাটা এসছে। এবং তারপরে যখন ওই ভিখারি তারপরে ভারত ভ্রমণে বেরোন এবং পরে যখন ভিখারিটি এসে রাজার তার মাতার কাছ থেকে সেই শ্যামাচাঁদের মূর্তিটি ফেরত চান, তখন তিনি বলেন যে মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, মূর্তি তো আর ফেরত দেওয়া যাবে না। তখন সেই ভিখারি রাগ করেন এবং তিনি যখন মূর্তিটি নেওয়ার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন মূর্তিটি তিনি আর নিয়ে যেতে পারেননি, ফলে তিনি অভিশাপ দেন যে এই ঠাকুরকে সারা জীবন পোড়া রুটি খেতে হবে। সেই প্রথা কিন্তু এখনো চলে আসছে এবং ঠাকুরকে কিন্তু এখনো ভোগের সাথে পোড়া রুটি দেওয়া হয়। এই মন্দিরে যদি আপনি ভোগ খেতে চান তাহলে কিন্তু 100 টাকা লাগবে ভোগ খেতে গেলে, এবং সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আপনি দুপুরবেলা যে কোনো সময় আসলে ভোগ খেতে পারবেন। এবং মন্দিরের গায়ে কিন্তু অসংখ্য অসাধারণ সুন্দর কারুকার্য করা টেরাকোটার কাজ আছে, যেগুলো সত্যিই মানে অকল্পনীয় সৌন্দর্য বহন করে। লালজি মন্দির দেখার পরে আরও একটি সামনে পড়বে টেরাকোটার মন্দির। এই মন্দিরেও কিন্তু শিবের বিগ্রহ আছে এবং সবাই জল ঢালেও। প্রত্যেকটি মন্দিরই কিন্তু একদম টেরাকোটার কাজ দিয়ে অলঙ্কৃত। আর এইখানে আছে পঞ্চরত্ন মন্দির, অর্থাৎ
5টি মন্দির আছে, যার মধ্যে মাঝখানে 2টি বড়, এবং প্রত্যেকটি মন্দির কিন্তু গম্বুজ আকৃতি এবং 8 চালায় বিশিষ্ট। নিচে 4টি চালা এবং তার উপরে আরও 4টি চালা আছে। এই মন্দিরগুলি একদম এক সারিতে পরপর 5টি আছে। পঞ্চরত্ন মন্দিরের সামনে থেকে কিন্তু রাসমঞ্চটা বেশ ভালোভাবে দেখা যায়। যেহেতু পঞ্চরত্ন মন্দিরটা একটু মাঝখানে অবস্থিত, ওই জন্য সবকটা মন্দিরই কিন্তু মানে বেশ ভালোই দেখা যায়। আর যেহেতু শিবরাত্রি, ওই জন্য ভিড় কিন্তু একদম চোখে পড়ার মতো খুবই ভিড় ছিল। তো আমরা পঞ্চরত্ন মন্দির দেখে এইবার আমরা প্রবেশ করব হচ্ছে কৃষ্ণজি মন্দিরের ভেতরে। এরপরে আমরা প্রবেশ করলাম কৃষ্ণচন্দ্রজি মন্দিরের ভেতরে। তো বর্ধমানের রাজা তিলকচন্দ্রের মাতা লক্ষ্মীকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন সাল আনুমানিক 1751 থেকে 1755। এই মন্দিরটি কিন্তু একটি উঁচু বেদির মধ্যে অবস্থিত এবং এই মন্দিরটির উচ্চতা 65 ফুট। আর মন্দিরের চারিপাশে এবং দেওয়ালে প্রত্যেকটি কিন্তু টেরাকোটার কাজ করা আছে এবং এই মন্দিরটি কিন্তু 25 তলা, মানে 25টি চূড়া আছে মন্দিরে। 25 তলা না, 25টি চূড়া আছে মন্দিরের এবং মন্দিরটি কিন্তু 3 তলা। আর এই রাজবাড়ি কমপ্লেক্স দেখার পরে আমরা এবার রাস্তার ওপাশে চলে যাব 108 শিব মন্দিরে। একশো আট শিব মন্দিরে প্রবেশ করার পর প্রথমেই যেটা দেখা যাবে সেটা হচ্ছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের মধ্যে পাশাপাশি সাজানো কিন্তু 108টি শিব মন্দির, যার বাইরে 74টি এবং ভেতরে 34টি মন্দির আছে এবং প্রত্যেকটি মন্দির কিন্তু একই কেন্দ্রের দিকে মুখ করে অবস্থিত। ভেতরের মন্দিরের কেন্দ্র বরাবর একটি কুয়ো আছে যেটি এখন ঢাকা দেওয়া থাকে। আর প্রত্যেকটি মন্দিরের গায়ে কিন্তু রামায়ণ এবং মহাভারতের কাহিনী এবং বিভিন্ন শিকারের কাহিনী, সেগুলো কিন্তু টেরাকোটার কাজে একদম খোদাই করে রাখা আছে মন্দিরের গায়ে। ভেতরের মন্দিরের সমস্ত শিবলিঙ্গ কিন্তু শ্বেত বর্ণের শিবলিঙ্গ এবং সমস্ত শিবলিঙ্গগুলি কিন্তু উত্তর দিকে মুখ করা থাকে। ঠিক ভেতরের মতো বাইরের শিব মন্দিরগুলিতেও কিন্তু প্রত্যেকটাতে শিব মূর্তি আছে এবং একটি করে কৃষ্ণ শিব মূর্তি এবং একটি করে সাদা শিব মূর্তি এরকমভাবে পরপর বসানো আছে, অর্থাৎ অর্ধেক শিব মূর্তি কৃষ্ণ বর্ণের এবং অর্ধেক শিব মূর্তি সাদা বর্ণের। বাইরের মন্দিরগুলি বাইরের যে বৃত্তটা আছে এবং তার ব্যাস কিন্তু 710 মিটার এবং ভেতরের যে বৃত্তটা আছে তার ব্যাস কিন্তু 336 মিটার। আমরা টেরাকোটার কাজ বলতে বাঁকুড়া বিষ্ণুপুরকে বুঝি, কিন্তু বর্ধমানের কালনার এই 108 শিব মন্দির এবং রাজবাড়ি কমপ্লেক্স, এটা কিন্তু টেরাকোটার কাজের ভাস্কর্য প্রচুর আছে এবং এই টেরাকোটার কাজগুলি কিন্তু সত্যিই খুব সুন্দর। তো কলকাতা এবং আশেপাশের জায়গা থেকে আপনি যদি হাতে একদিন সময় নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি অনায়াসেই এই কালনার রাজবাড়ি এবং 108 শিব মন্দির একদিনেই ঘুরে দেখা যেতে পারে। কালনায় একদিনের ঘোরা আজকে শেষ। আর আমি গেছিলাম সকালবেলা 10টার সময়। তো সকাল 10টার সময় গিয়ে সকাল 10টায় বাড়ির থেকে বেরিয়ে আমার খেয়াঘাট পার হয়ে কালনা ঢুকতে ঢুকতে মোটামুটি 12টা বেজে গেছিলো। 12টা থেকে বিকেল 3:30 4টে পর্যন্ত, কিন্তু এখন বাজে 4টে, আমি পার হয়ে এসেছি মোটামুটি বেরিয়ে এসেছি আধ ঘন্টা আগে। তো এইটুকু সময় কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট কালনা ঘোরার জন্য, শিব মন্দির দেখার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার পরের কোনো ভিডিওতে যাব কোনো একটা জায়গায় ঘুরতে, তো সেখানকার ভিডিও করব। তো আজকের ভিডিওটা এনজয় করো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।